গীতাঞ্জলি। শুরু হচ্ছে অনুষ্ঠান মুখোমুখি। গিলি গিলি কে, এই শব্দগুলো উচ্চারণের সঙ্গে সঙ্গে আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটা আলোকোজ্জ্বল মঞ্চ, ঝলমলে পোশাক পরা এক জাদুকরের অবয়ব এবং একটা নাম, পিসি সরকার জুনিয়র। গত কয়েক দশক ধরে তিনি আমাদের মোহিত করে রেখেছেন ইন্দ্রজালে। জগৎ বিখ্যাত জাদুকর হওয়ার পাশাপাশি তিনি একজন সুলেখক, সুবক্তা। তার অভিজ্ঞতার ভাণ্ডারটিও রীতিমতো আকর্ষণীয় ও ঈর্ষণীয়। আজ মুখোমুখি অনুষ্ঠানে আমাদের অতিথি প্রখ্যাত জাদুকর পিসি সরকার জুনিয়র। তার সঙ্গে কথা বলেছেন উজ্জ্বল সর্দার। আজ শুনবেন প্রথম পর্ব। জাদুকর পিসি সরকার জুনিয়র, সারা পৃথিবী কাঁপানো একটা নাম। আপনাকে প্রণাম। বাক্য দিয়ে প্রণাম নাকি করজোড়ে প্রণাম? বাক্য দিয়েই হোক। ঠিক আছে। আসলে পিসি সরকার জুনিয়র, হ্যাঁ, আমরা তো শুধু মঞ্চে দেখেই অভ্যস্ত। তার বাইরে শুধু বাক্য দিয়েই না হয় দেখাটা চলুক। হ্যাঁ, চোখে দেখা কানে শোনা, সে কি বলা যায়। আপনার একটি কথা খুবই শুনি, সেটি হলো যে অহমিদ্ধি পিতুস্পিরি মেধামৃতস্য জগ্রভ। এই কথাটা আপনি বারবার উচ্চারণ করেন, কারণ এটা সব থেকে সত্যি কথা। এটা ছিল ঋগ্বেদের সব থেকে বড় কথা। আমি যা শিখেছি আমার বাবার কাছে শিখেছি, এর থেকে বড় সত্যি কথা হতে পারে না। ঋগ্বেদে সমস্ত জগতের পিতার কথা বলেছেন, তবে আমার কাছে আমার বাবা কোনো অংশ কম নন। তিনি জগৎ পিতা আমার কাছে। আমার দুনিয়া, আমার পৃথিবী, আমার জগৎ, আমার কল্পনা, আমার ভবিষ্যৎ সবকিছু বাবাকে কেন্দ্র করে। তুমি আজই মোর মাঝে আমি হয়ে আছো, আমারই জীবনে তুমি বাঁচো গো বাঁচো। কবিগুরুর লাইন এটা। আমি আমার বাবার কাছে এই প্রার্থনাটাই করি, আমারই প্রাণ তোমারই দান, তুমি ধন্য ধন্য হয়ে। এই বাইরে যাবো কোথায় আমরা? আচ্ছা, 1946 সালের 31শে জুলাই আপনার জন্ম। হ্যাঁ, বোধ হয়। তথ্য বলছে। আমি দেখিনি। মোট কথা আমার মা বলেছেন, আমার বাবা বলেছেন। আপনার জন্ম টাঙ্গাইলে হলো। হ্যাঁ, বাবা যখন আমাকে কোলে নিয়েছিলেন, আমি বাবাকে তখন ম্যাচ জিতে গিয়েছিলাম, ওয়াটার অফ ইন্ডিয়া। বাবার কোল ভিজে গেছিল। আপনার বাবা তার মানে জীবনের জাদুকর। জীবনের বাইরে যদি কিছু থেকে থাকে সেখানকারও জাদুকর কথাটা নিয়ে খুব খেলা যায়। জাদুঘর অথবা জাদুকর অথবা জাদুকর, তিন অর্থেই বাবা জাদুকর বা আমরা জাদুকর। আমরা সমাজের কলঙ্ককে ভ্যানিশ করতে চাই। মনুষ্যত্বের বিরুদ্ধে যা, সেটাকে আমরা সহ্য করতে পারি না। সেটাকে অদৃশ্য করে দেবো, অদৃশ্য না, অস্তিত্ব নষ্ট করে দেবো। ভ্যানিশ করা বা অদৃশ্য করে দেওয়া, সেটা তো দেখার থেকে বাদ দিলাম। দৃশ্যমান না হলেও তার অস্তিত্ব থাকতে পারে। আমি অস্তিত্ব নষ্ট করতে চাই, যেগুলো নাকি খারাপ। খারাপ ভালো কোনটা, কার কাছে ভালো কি, কার কাছে খারাপ কি, সেটা তো তার নিজের উপর নির্ভর করছে। সুতরাং আমি যদি কোনো কিছুকে খারাপ বলি, কারো কাছে ভালো লাগবে না, তাই না? সুতরাং বাঁচেন আপনা আপনা, যিনি ভালোবাসবেন, তিনি ভালোবাসবেন, ঠিক প্রেম করার মতো। সবারে বাসে ভালো, নইলে মনের কালো খুঁজবে না রে। তাই বলে কি সবার সঙ্গে ভালোবেসে প্রেম করতে হবে? সুতরাং সবারই বাসলে ভালো, ওটা একটা লিমিট আছে, ওটা একটা অন্য অর্থও আছে এই ভালোবাসার। আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার সবকিছু ভালোবাসি। আমি প্রচন্ড সেলফিশ। আমি সব থেকে বেশি ভালোবাসি আমাকে, আমার সবকিছুকে, আমার বউকে, আমার বাবাকে, আমার মাকে, আমার সন্তানকে, আমার সন্তানের স্কুলকে, ওদের লেখাপড়ার বইটাকে, মাস্টারমশাইকে, আমার ছেলে পুলেদের স্কুলে যাবার যে পথটা বা যে বাহনটা, সেটাকেও ভালোবাসি। আমি আমার কর্মটাকে ভালোবাসি, আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি, আমি আমার পাড়াটাকে ভালোবাসি, আমি আমার অঞ্চলটাকে ভালোবাসি, আমি আমার শহরটাকে ভালোবাসি, আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার পৃথিবীটাকে ভালোবাসি, আমি আমার বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে ভালোবাসি। এভাবে সব থেকে বড় সেলফিশ আমি। আমার সবকিছু আমার সব থেকে প্রিয়। আচ্ছা, এই প্রসঙ্গে মনে এলো আপনার মায়ের কথা, বাসন্তী দেবী। হ্যাঁ, মাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ে। বিশ্বভুবন মাঝে তাহার নেই তুলনা। মধুর আমার মায়ের হাসি। আমি গান টান গাই না,
তবে এই গানটা কিন্তু কেন যেন মনে হয় অন্তর থেকে টুকরে কেঁদে ওঠে। মাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ে। আহমেদ দীপিতেশ্বরী মেধামিতাস্য জাগ্রবা, আমি তার সঙ্গে কিন্তু সমান্তরালে ভাবি জননী জন্মভূমিষ্য সরকাতে বিগাড়িয়েছি। তার মানে পরিষ্কার বলে দেওয়া হলো হিসেব করে মা হচ্ছে বাবা থেকে অনেক উপরে। আমার বাবাকেও স্বীকার করতে শুনেছি যে বাসন্তী না থাকলে, মানে আমার মা না থাকলে পিসি সরকার তৈরি হতো না। পিসি সরকার ওই রথের মেলার ভিড়ে প্রতুল চন্দ্র সরকার হয়েই থাকতেন। প্রতুল চন্দ্র সরকারকে পিসি সরকার এবং জাদু সম্রাট হয়তো করেছিলেন আমার মা। একদম তাই, আমি সাক্ষী। আমার বাবা যখন মারা গেলেন আমি তখন কলকাতায় এমএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। বাবা জাপানে শো করতে গিয়ে ওই শোয়ের মাঝখানে মারা গেছেন। ওনার চুক্তি ছিল 65খানা শো, মোট 5খানা শো করে সবাইকে ফাঁকি দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। আমাকে যে যখন টেলিফোনটা এলো যে বাবা মারা গেছেন, আমাদের দলের যে মঞ্চ ম্যানেজার শ্রী বীরেন্দ্রনাথ দে, আমরা বলতাম বীরেন বাবু। জাপান থেকে যখন টেলিফোন আসলো তখন ছিল ভোরবেলা। আমি বাড়ি থেকে বেরোবো, দেখি একটা ছায়া মূর্তি, আমার মা ঠাকুর ঘর থেকে বেরোচ্ছেন। এত ভোরে মা ঠাকুর ঘরে, মা সকালবেলা যান কিন্তু এত ভোরে নয়। আমি যখন বেরোচ্ছিলাম লেখাপড়া সংক্রান্ত ব্যাপারে একজন প্রফেসরের সঙ্গে দেখা করবো বলে, ওই তাড়াতাড়ি না বেরোলে পরে আমি বাস যেতে পারবো না, সেই জন্য ভোরবেলা উঠেছি। মাকে বলেই যে আমি কালকে ভোরবেলা বেরিয়ে যাবো। তখন যে মা উঠে থাকবেন এবং ঠাকুর ঘরটা আমাদের বাড়ির ছাদে, সেখান থেকে যে উনি নামবেন আমি জানতাম না। মাকে দেখে ভয় পেয়ে গেছিলাম প্রথমে। একটা ছায়া মূর্তি অন্ধকারের মধ্যে টুলতে টুলতে নামছেন। আমি গিয়ে চিনতেই জড়িয়ে ধরেছি, মা তুমি। মার যেভাবে নাকি হাঁটা চলা আমার ভাল লাগছিল না। আমি তাতে কেউ ধরে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। মা কি হয়েছে তোমার? যে আমার সর্বনাশ হয়ে গেছে। কি হলো? স্বপ্ন দেখেছি বলে কাঁদতে আরম্ভ করলেন। কি স্বপ্ন দেখেছ? তোমার বাবা না মারা গেলেন। আমি বললাম যে মা তুমি বাবার শরীর খারাপ দেখে অনেক কল্পনা করে নিয়েছো। আমি মনোবিজ্ঞানের ছাত্র, স্বপ্ন তো দেখবেই। প্রিয়তম ব্যক্তি তিনি অসুস্থ অবস্থায় গেছেন, ইহা সত্য নহে। আমার মনের মধ্যে যত যুক্তিবাদী পেঁচ ছিল সব দিয়ে বললাম যে স্বপ্ন সত্যি হয় না। কিন্তু অদ্ভুত ব্যাপার, ঠিক তোক করে টেলিফোনটা বেজে উঠলো। আমি ধরে গেলাম, টেলিফোন ধরলাম। ওপার থেকে গলা আওয়াজ ভেসে আসলো একটা মহিলার, মশি মশি সুকাসান নিস্কা। জাপানি ভাষায় বললো যে হ্যালো, আপনি মিস্টার সরকার বলছেন? আমি তখন বললাম হাই সো দেশ। হ্যাঁ তাই, চোদ্দমাতে কুদাসাই, একটু ওয়েট করুন আপনি। উমা, আমি ভাবলাম আমার বাবা কথা বলবেন। বাবার গলার আওয়াজ নয়, বীরেন বাবু ম্যানেজারের গলার আওয়াজ। আমি তখন এক একে যোগ করে দুই ভেবে বুঝে গেছি যে বাবা বোধহয় কথা বলার অবস্থায় নেই। আমি বললাম বীরেন বাবু, হ্যাঁ কি হলো? আমার ডাক নাম জহর। বীরেন বলছেন জহর, মামু না মরে গেছে। আমার বাবাকে উনি মামু বলে ডাকতেন। বলে ভ্যাঁ কাঁদলেন। আমি কি বলবো, আমি ভাবতে পারতেছি না। আমি বললাম আপনি একদম চিন্তা করবেন না, আমি আসছি। আপনি কোথায় আছেন? বলে আশাহি কাওয়াতে, নর্থ জাপান। হ্যাঁ হোক্কাইডোতে, আমি আসছি। মা বললেন কি বললে, তুই কোথায় আছো? আমি একটা কথা বললাম, মা তোমার স্বপ্নটা না বাস্তব। তখন প্রদীপ চন্দ্র সরকার 23 বছর বয়স, 1971 সাল। বাবা যেদিন চলে গেলেন তারপর তো পিসি সরকার জুনিয়া। আমি বাবার উপযুক্ত সন্তান নই। লোকে বলে আমি নাকি জাদুকর। যতবার বলে আমার নিজেকে অপমানিত বোধ হয়, কারণ আমি একটা জাদু পাই না। তার প্রথম লক্ষণ আমি আমার বাবাকে বাঁচাতে পারিনি। আপনি যেরকমই ব্যাখ্যা দিন না কেন, কিন্তু 1971 সালের জানুয়ারি মাসের এই যে 65টা শোয়ের বায়না, ইন্দ্রজাল কোম্পানির 5টা শো হয়ে যাওয়ার পর পিসি সরকারের বিদায় নেওয়া পৃথিবী থেকে, তারপর তো সেই 65টা শো শেষ হলো, সেখানে তো পিসি সরকার জুনিয়রের স্টেজে আসা। তখনই কি স্টেজে নামার সম্ভব? সেটাই কিন্তু আমার প্রথম জাপানে যাওয়া নয়। জাপানে কিন্তু আমি তার আগে বহুবার গেছি বাবার সহকারী হিসেবে। 1964-তে সম্ভবত প্রথম। 64 থেকে 71-এর মধ্যে আমি অন্তত পক্ষে 9বার কি 10বার গেছি। কিন্তু কখনোই কেউ জানতো না যে আমি ওনার পুত্র। আমি একজন দক্ষ সহকারী। আর জাপানি ভাষায় আমাদের কিন্তু সরকার বলে না, বলে সোকা।
জাপানি ভাষায় র কথাটা নেই, আবার ওদের ভাষায় এই সোকা কথাটা একটা মানে আছে, মানে ইহাকে সত্য। কি অদ্ভুত, কি কোইন্সিডেন্স! আমাদের নামের সঙ্গে আমাদের কাজের এই যে সাজুজ্য, এত বড় ঘটনা আর কোথাও ঘটেনি। হ্যাঁ ঘটিয়েছেন, বাবা ইংরেজিতে নামেও সরকার থেকে SORCAR করেছেন। আমরা সোজা বাংলা ভাষায় সরকার, সরকার, FOR ফর হয়, NOR নর হয়, সেভাবে SOR সর হয়। আর CAR যে কার, সেটা আমরা সবাই জানি। সুতরাং SORCAR রাখলে ইংরেজিতে বাংলা ভাষাটাকেই কিন্তু প্রকাশ করা হলো। কি অদ্ভুত, নামের সঙ্গে কর্মের যে এই সাজুজ্য ইংরেজিতে এবং জাপানিজ ভাষায় এবং বাংলা ভাষাতেও তাই। সরকার এবং ইন্দ্রজাল সমর্থক। পিপি সরকার কিন্তু ম্যাজিশিয়ান, বি সরকারও ম্যাজিশিয়ান, অনেক বড় ম্যাজিশিয়ান। পিবি সরকারকে আপনারা চেনেন, উনি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, আর বি সরকার হচ্ছে ভারত সরকার। এই প্রসঙ্গে কার্টুনিস্ট কাফি খাঁ এবং রেবতী ভূষণের বেশ কিছু ছবিতে সম্ভবত এই ছবিগুলো দেখা গেছে। অনেক রসিকতা করেছেন উনি, এবং সেই সময় ছিল যেখানে বাঙালির রসিকতা একটা প্রাধান্য পেত। আপনি দেখুন আজকালকার খবরের কাগজে প্রথম শ্রেণী কাগজ যা দেখবেন, কার্টুনটা উঠে গেছে। ওই ব্যঙ্গ চিত্র দিয়ে কিন্তু সমাজকে এক ঝলকে চিনিয়ে দিয়ে গেছেন। এই প্রসঙ্গে একটি কার্টুন দেখছিলাম যে প্যারিসের আইফেল টাওয়ার, পিসি সরকারের চোখ বাঁধা, হেঁটে হেঁটে আইফেল টাওয়ারের ওপরে উঠছে, কাফি খাঁর আঁকা। ঘটনাচক্রে আপনিও সম্ভবত এই বিষয়ের সাথে কিন্তু জড়িয়ে, চোখ বাঁধা অবস্থায় ম্যাজিক দেখানো। ম্যাজিক কথাটা কিন্তু মেজাই কথাটা থেকে এসছে। মেজাই মানে কি? মেজাই আমাদের যীশু খ্রিস্টের জন্মের সময় 3 ওয়াইজ মেন অফ দ্য ওরিয়েন্ট, পূব দেশের 3 পণ্ডিত ব্যক্তি, তারা যে চলন্ত তারার পেছন পেছন হাঁটতে 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 জেরুজালেমের দিকে এগোচ্ছিলেন, তাদের বলা হতো মেজাই। মেজাই কথার ইয়ে হচ্ছে পণ্ডিত ব্যক্তি। তখন পূব দেশের, মানে পৃথিবীর পূব দেশ তো ভারতবর্ষ, আরব, তারপর ইরাক, জাপান, এগুলো ধরে নিয়েছিল যে পণ্ডিতদের দেশ। সেই জন্য ইন্ডিয়াকে বলা হতো দ্য ল্যান্ড অফ ম্যাগাস, দ্য ল্যান্ড অফ মেজাই। সিঙ্গুলার হচ্ছে ম্যাগাস, প্লুরাল হলে পরে মেজাই, MAGI। ওনারা যে ভবিষ্যৎবাণী করছেন সেটা কিন্তু বিজ্ঞানসম্মত ভাবে লক্ষণ দেখে, পূর্বতন অভিজ্ঞতার জন্য ওনারা এত অভিজ্ঞ, ওর ভেবে বসতে জাদু ক্ষমতা আছে। সুতরাং সাধারণ মানুষের কাছে জাদু ক্ষমতা আর ম্যাজিক যেটা নাকি মেজাই থেকে এসছে, সে সমর্থক। বলতে উইজার্ড, ম্যাজিশিয়ানকে বলা হয় ইংরেজিতে উইজার্ড। উইজার্ড কথার এসছে ওয়াইজ মেন্স আর্ট, মানে জ্ঞানী লোকেদের যে শিল্প, যারাকে শেখাচ্ছেন তারা যে কার্যকলাপ, সেগুলো হচ্ছে ম্যাজিক বা উইজডম বা উইজার্ডি। আসলে পুরোটাই বিজ্ঞান। সাধারণ মানুষের চেতনা থেকে যে এগিয়ে যাওয়া যদি কোনো চেতনা থাকে, সেটা প্রকাশ করলেই লোকেরা ভাবতো ম্যাজিক। আর আমি সেটাই বলি, যেটা নাকি আজকে ম্যাজিক, আগামীকাল সেটাই হয়ে যাবে বিজ্ঞান। আর আজকে যেটা বিজ্ঞান মানে চলতি বিজ্ঞান, গতকাল সেটাই ছিল ম্যাজিক। এই যেমন ধরুন একটা মোবাইল, আজকে একটা মোবাইল নিয়ে আমরা চলে গেলাম আকবরের সভায়, মহামতি আকবর জাহাপানা, আমরা বাংলাদেশ থেকে গেলাম, বলে তোমার হাতে ওটা কি? আমার হাতে এটা মোবাইল। ও কি করে? ওটা স্টক খণ্ড? না দাদা, এটা লোকের সঙ্গে কথা বলে। আপনার বেগমের নম্বর বলুন। বেগমের নম্বর সংখ্যা অনেক, কিন্তু নম্বর কি আবার? ও আচ্ছা আচ্ছা, এখন তো মোবাইলে চালু হয়নি, তাই না? এটা দিয়ে না আমি আমার বউর সঙ্গে কথা বলতে পারি, আমার বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে পারি। প্রত্যেকের নিজস্ব একটা নম্বর আছে, সে নম্বর টিপলে হয়। সে কি তুমি শুভ বাংলার লোকের সঙ্গে এখান থেকে কথা বলবে? নিশ্চয়ই। বলে আমি একটা নাম্বার টিপলাম, কথা বললাম। বলে আপনি ছবি দেখবেন? এই দেখুন ছবি দেখলাম। মহামতি আকবর কিন্তু আমাদেরকে একবারও বিজ্ঞানী বা সাধারণ লোক বলে ভাববেন না, বলেন জাদুকর। সুতরাং ওই যা বিজ্ঞান, সেটা যদি আমরা পিছিয়ে যাই, এখনকার যে বিজ্ঞান, সেটা হয়ে যাবে জাদু একদম। তার মানে আপনি আপনার এই বাক্স ভর্তি বিজ্ঞান নিয়েই সারা পৃথিবীতে 117টা দেশে ঘুরে বেড়ালেন। ভারতের জাতীয় পতাকাও 117। একদম তাই, সবার উপরে তুলে রেখে দিয়েছি। ওরা ভাবতে পারেনি
যে ভারতবর্ষে এত সুন্দর জায়গা, এত অবাক করা জায়গা, আর সেটাই আমার ভালো লেগেছে। প্রাণ ঢালা ভালোবাসা দিয়েছে, আর আমার মাধ্যমে বলেছে Esta es la primera vez que estoy en España. আমি বলেছিলাম, cuando en Calcuta les dije a mis compatriotas que venía este país del sol, me dijeron un mensaje muy especial. Es este, la India quiere a España. তখন স্পেনের লোক চিৎকার করে বলেছিল, আমরাও ভারতবর্ষকে ভালোবাসি, কোনো অংশে কমবাসি না। এভাবে স্পেন বলুন, জার্মানি বলুন, অস্ট্রেলিয়া বলুন, নিউজিল্যান্ড বলুন, ফিজি বলুন, রাশিয়া বলুন, আমেরিকা বলুন, আফ্রিকার কোনে কোনে বলুন, আমি সবার ভালোবাসা দিয়ে এসছি, আবার নিয়ে এসছি। এটা রাখবো কোথায় আমি পাচ্ছি না, জায়গা কই। আপনার এই যে পথ চলা, এটা তো একটা লম্বা সফর আর কি। ম্যাজিক হচ্ছে বুদ্ধির খেলা, সম্পূর্ণ বিজ্ঞান কেন্দ্রিক। একটা লোককে শূন্যে ভাসিয়ে রাখা, ওকে তো বেঁচে থাকতে পারে না। ও পেটে যদি গ্যাস বুলিয়ে ঢুকিয়ে দিই, তো মানুষটা কিন্তু ভাসবে না। নিশ্চয়ই ঝোলানো আছে বা তোলার আছে, কোন ব্যবসা করা আছে যা নাকি আমরা দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না। এটাই তো বিজ্ঞান। সেই অজানা কারণটাকে আমরা যখন দৃশ্যমান করি, তখন লোকের কাছে মনে হয় এটা ম্যাজিক। আর সেটাই হচ্ছে আমাদের আর্ট। আমরা কিন্তু বিজ্ঞানটাকে খাটালাম, কিন্তু এমন ভাবে খাটালাম দেখে মনে হচ্ছে অবিজ্ঞান। এটা আমরা আসলে কিন্তু পুরোপুরি বিজ্ঞানের সাধক। তো যাই হোক, একটা ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছেন আর আরেকজন জাদুকর ম্যাজিক দেখাচ্ছেন, তার সঙ্গে যদি কম্পিটিশন করা যায়, তাহলে ওই বিজ্ঞানটা আর তার উপস্থাপনা কিভাবে একজন একজনকে পাল্লা দিয়ে ভালো করতে পারলো, ওর বিজ্ঞান থেকে আমার বিজ্ঞানটা আরো উন্নত, বা আমার উপস্থাপনাটা আরো সুন্দর উপস্থাপনা, যাতে নাকি মনে হচ্ছে লোকটা ভাসছে, সত্যি সত্যি ভাসছে। আর ওর উপস্থাপনাটা অদৃশ্য সুতো দিয়ে ঝুলছে, তাতে মানুষটা দুলতে দেখতে পাচ্ছি আমরা। তাদের উপস্থাপনায় খারাপ আছে, কারণ মানুষটা দুলবে কেন? তো যাই হোক, সোজা কথা বলা হলো, আমার শিল্পী সত্তা এবং আমার বিজ্ঞান চেতনার সঙ্গে আমার এগিয়ে যাওয়ার সঙ্গে তোমার এগিয়ে যাওয়ার কম্পিটিশন হলো। অন্য দেশে জাদুকর যতটা এগিয়ে আছে, আমি আমার জাদু প্রতিভা দিয়ে, জাদু মানে বিজ্ঞান প্রতিভা দিয়ে আর কতটুকু অসম্ভবকে সম্ভব করতে পারলাম, কতটা বেশি পারলাম, সেটাই নির্ভর করছে। সেজন্য আমার বাবা নিজের প্রোগ্রাম নিয়ে দেশ বিদেশ গিয়ে দাবি করতেন, আগেকার দিনের পণ্ডিতদের মতো, আমার থেকে যদি বেটার তুমি করতে পারো, আমি আমার খেতাব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাদুকর আর লিখবো না। অন্য কেউ তার থেকে ভালো দেখতে পারেনি, একই খেলা, কিন্তু পিসি সাহেবের উপস্থাপনটা এত সুন্দর হলো। যেমন নাকি ইংল্যান্ডে যখন নাকি বাবা মানুষের পেট কেটে দেখালেন, লোকের ভেবেছেন সত্যি সত্যি কেটে গেছে, তারা টেলিফোন করলেন বিবিসি টেলিভিশনে, একসঙ্গে টোটাল ইংল্যান্ড টেলিফোন সিস্টেমটা জ্যাম হয়ে গেল 2 ঘন্টার জন্য। এবং পরের দিনে কাগজে একদম প্রথম পাতার প্রথম সংবাদ, যে চিন্তা করবেন না, মেয়েটা কিন্তু সত্যি সত্যি মারা যায়নি, এটা এক জাদুকরের অভিনয়, সম্পূর্ণ কৌশল এবং সেরা কৌশল, ওনাকে ধন্যবাদ। তো যাই হোক, এই নিয়ে তো আমরা কম্পিটিশনে যাই। সেজন্য বিদেশে গিয়ে আমাকে চিন্তা করতে হয় তার আগে যে ও কতটা এগিয়েছে, তার থেকে কিন্তু আমাকে এক কাঠি বাড়তেই হবে, তাহলে আমাদের দেশ পারবে কেন? এইভাবে ফুডিনি সাহেব ওনাকে বাক্সবন্দি করে সমুদ্রের মধ্যে বা নদীতে বা পুকুরে যেখানে নামিয়ে দেওয়া হয়েছিল, এবং উনি যখন বলেছিলেন যে আগামী 100 বছরের মধ্যে অন্য কেউ পারবে না, আমি চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। 1969 সালে 25শে সেপ্টেম্বর একদম তাই। আমি বললাম এর থেকে বেশি করবো। আমি একটা ব্যাগে ঢুকবো, ব্যাগটাকে তোমরা সিল করবে, তারপরে একটা বাক্সে ঢুকবো, বাক্সটাকে তোমরা লক করবে, তো পরীক্ষা করবে বাক্সটাকে, তারপরে লোহার পাত দিয়ে মোড়াবে, সেটাকে ওয়েল্ডিং করবে, চেন দিয়ে বাঁধবে এবং মহাসাগরে উথাল পাতাল জলের মধ্যে নামিয়ে দেবে। আমি লক করা থেকে আরম্ভ করে ম্যাক্সিমাম 90 সেকেন্ডের মধ্যে বেরিয়ে আসবো, তারা না খুলে ঠিক আগের মতো যা ছিল সেই অবস্থায়। আমি 90 সেকেন্ডে একটু আগেই বেরিয়ে এসেছি, কিন্তু কি দুর্ঘটনা ঘটেছিল! উমা, আমি যখন ভেসে উঠলাম দেখি জাহাজটা অনেক দূরে, কারণ আন্ডার কারেন্ট আমাকে দূরে নিয়ে গেছে। ভাগ্যিস একজন আমাকে দেখতে পেয়ে গেছিলেন, তারা লাইফ বেল্ট ছুটেছিলেন, সেটা ধরেছিলাম, ওরা টেনে 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 আমাকে কাছে নিয়ে এলেন, ভাগ্যিস কাছে নিয়ে এলেন, সেই না আজকে আমি আপনার সঙ্গে ইন্টারভিউ দিতে পারছি। এই প্রসঙ্গে তো আপনার বন্ধু ভাগ্য তো খুব ভালো, এই সময় একজন বন্ধু তো আপনার খুব সহযোগিতার ভূমিকায় ছিলেন। আমার
সর্বশ্রেষ্ঠ বন্ধু, তার নাম হচ্ছে পুলক ঘোষ, ডাকনাম বেল্টু। ও শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো। প্রত্যেক দিন ক্লাসের শেষে বালিগঞ্জে ফিরে আসতো আমাদের সঙ্গে আড্ডা মারতে। নতুন নতুন ম্যাজিক আমি কি ভাবলাম, কি করলাম, ওর সঙ্গ দিতে। আমার যত ইঞ্জিনিয়ারিং জ্ঞানাকল আছে তাতেও সাহায্য করেছে। এবং বাবাকে তো বলিনি যে এই জিনিসটা করবো। বাবা যখন প্রথম জানলেন, খবরের কাগজে প্রকাশিত হলো যে আমি এটা করতে চলেছি, বাবা চিৎকার করলেন যে খবরদার করতে পারবে না ও। বাবা পুরো দোষটা দিলেন মাকে। তুমি নিশ্চয়ই ডায়েরি খেয়ে মাথা বেরিয়ে দিয়েছো, তুমি জানো এটা পৃথিবীর সব থেকে অপয়া খেলা। যতগুলো জাদুকর চেষ্টা করেছে সব মারা গেছে, বা দুর্দান্ত একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, কেউ হাঙরের পাল্লায় পড়েছে, কেউ বেরিয়ে এসছে কিন্তু স্ট্রোক হয়ে গেছে। ইতিহাস তাই বলে। আমার ছেলে যদি মারা যায় তুমি দায়ী হবে, তুমি না জেনে ওকে ফিনান্স করেছো। আমি তো ফিনান্স করিনি। ও ছোট ছোট শো দেখিয়ে যে টাকাটা অর্জন করেছিল সেটা আমার কাছে জমা রাখতো, সেই টাকা দিয়ে করেছে। তবে হ্যাঁ, আমিও ম্যাজিক করেছি, টাকার পরিমাণটা কমতে দিইনি। যতটুকু কমতো আমি আবার পূরণ করে দিতাম। এটা ছিল মার ম্যাজিক। মা ভরে দিতেন বাজারের টাকা পয়সা থেকে এটি বাঁচিয়ে। তো একক প্রদীপ সরকার ম্যাজিক দেখিয়েছে তার মানে সেই 60-এর দশক থেকেই? হ্যাঁ। প্রথম শো কি শিলিগুড়ি? বাড়ি থেকে পালিয়ে। কেউ বুঝছে না যে আমি একটা বড় জাদুকর, আমাকে স্বীকৃতি দিচ্ছে না। আসলে কি ওই বলে না, কেউ যোগী ভিক পায় না। আমি যে এত বড় জাদুকর, সকাল বিকেল স্কুলে যাচ্ছি, মাস্টার কাছে গান মোলা খাচ্ছি, ডাল ভাত হয়ে গেছিলাম। কিন্তু আমার ভেতরে একটা স্বপ্ন রয়েছে, আমি যে কল্পনায় বড় বড় বাজি দেখাই। বাবা ঘর থেকে বেরিয়ে গেলে বাবা বাবা খেলি, আমি হয়ে যাই পিসি সরকার সিনিয়র কিংবা তার থেকে বড়। এবং পিসি সরকার তো নিয়ম পেন শো দেখায়। আমার কল্পনা হাজার হাজার লোক, আমার স্টেজ ওর থেকে বিরাট বড় স্টেজ, আমার স্পটলাইট চোখ ধাঁধানো স্পটলাইট, আমার সহকারী মিডিয়ার থেকে ভালো, আমাদের যে মেয়েগুলোকে বের করছি সব হচ্ছে অপসরা। কল্পনা করতাম আমি এই ম্যাজিক করছি, এই ম্যাজিক করছি, আর কি হাততালি দিচ্ছেন। বাবার ঘরে ঢুকতাম তো লুকিয়ে। বাবা যখন বাড়ি থেকে বেরিয়ে যেতেন, বাবা যখন ফিরতেন, গাড়ির সেই হর্নের আওয়াজ, সেটা ছিল আমার কাছে আতঙ্কের আওয়াজ। গাড়ি আওয়াজ শুনলে পাবলিকে বলতাম আজকে আমার প্রোগ্রাম এখানেই শেষ, আপনারা বাড়ি যান, আমার বাবা এসে গেছেন। আমিও চললাম। আমিও চলে আসতাম, ওরাও কোথায় হাওয়াতে মিলিয়ে যেত। আমার সহকারীরা তারাও হাওয়া উড়ে উড়ে চলে গেলেন, সে অপসররা মিলিয়ে গেলেন। শূন্য খাকা ঘর, আবার সেই বাবার অফিস, বাবার কর্মযোগ্য স্থল। আর আমি মাথা নিচু করে গুটগুট করে সিঁড়ি দিয়ে বেয়ে উঠে পড়ার ঘরে চলে গেলাম। অনেকদিন রাস্তাতে আমার বাবার সঙ্গে মুখোমুখি হয়েছিলাম। বাবা বাড়িতে ঢুকছেন আর আমি সিঁড়ি দিয়ে নামছি। বাবা টেরি আমাকে দেখলেন, আমি দেখেছি কিন্তু মুখটা নিচু করলাম। বাবা জানলেন না যে কত বড় একজন জাদুকর মুখ নিচু করে চলে গেল। আপনি বললেন যে 1964 সালে প্রথম জাপান যাত্রা। এই প্রসঙ্গে কি শ্রোতা বন্ধুদের একটু শোনাতে পারেন যে জাপান কেন আপনাদের বংশ পরম্পরা, মানে আপনার আপনার বাবার প্রত্যেকের এত ভালোবাসার জায়গা? বাড়িতে আমার বাবা, আমার ঠাকুরদা ভগবান চন্দ্র সরকার, আমরা হচ্ছে নেতাজি ভক্ত। এই ভগবান চন্দ্র সরকার তিনিও তো জাদু দেখাতেন। আমরা বংশ পরম্পরা জাদু দেখাই। কত পুরুষ পর্যন্ত? আমার বাবা লিখে গেছেন, বাবা হচ্ছে সপ্তম পুরুষ, আমি হচ্ছে অষ্টম। আমার মেয়ের মানেকা, ও হচ্ছে নবম প্রজন্ম। আমার বাবা সুভাষবাবুর কাছের লোক ছিলেন। সুভাষবাবুকে তখন অনেকেই পছন্দ করতেন না, সেই কারণে আমার বাবা একটু অচ্ছুত ছিলেন। তারা জানেন যে উনি সুভাষের ভক্ত। বাবার প্রধান শত্রু ছিল পাশ্চাত্য, ওই যে জাদুকরদের থেকে প্রমাণ করতে হবে। আমার ক্ষেত্রে আমি ওদের থেকে অনেক অনেক ভালো। সেজন্য বাবা ইংল্যান্ডে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। বাবা যখন নাকি ইংল্যান্ডে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সম্পূর্ণ ভারতীয় খেলা নিয়ে একদিন রাস্তায় হাঁটছেন, পেছনে একটা কালো গাড়ি এলো। ভেতর থেকে গম্ভীর গলা, প্রতুল উঠে এসো। কে অবজ্ঞা করে ওই গলার আওয়াজকে? বাবা তো কাঁপতে কাঁপতে গাড়িতে উঠলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস। প্রতুল তুমি নাকি ইংল্যান্ডে যাবে ঠিক করেছো? হ্যাঁ, ওদেরকে আমি দেখিয়ে দিয়ে আসবো যে ভারতের ম্যাজিক ওদের থেকে অনেক ভালো। তুমি ইংল্যান্ড এখন যেও না, পড়ে যেও, এখন তুমি জাপানে যাও।
জাপানে গিয়ে যেটা বলেছিলেন উনি, রাসবিহারী বোস তখন খুব কষ্টে আছেন জাপানে। আজাদিন ফৌজ গঠন হবে বা হতে চলেছে বা হওয়ার পরিকল্পনা চলছে, টাকা প্রচুর দরকার। বলে তুমি এক্ষুনি চলে যাও জাপানে, টাকা পয়সা তো এখান থেকে ক্যারি করতে পারবে না, ওখানে উপার্জন করবে, আমি জানি তুমি পারবে, উপার্জন করে রাসবিহারীকে দিয়ে এসো। বাবা গাড়ি থেকে যখন নামলেন, একদম সম্পূর্ণ আলাদা চরিত্র, ইংল্যান্ড বাদ। বাবার যে হাতে লেখাপড়া বই ছিল সবকটা বিক্রি করে অনেক কষ্ট করে একটা মালবাহী জাহাজে করে উনি জাপানের দিকে রওনা দিলেন। জাপানে গিয়ে পৌঁছলেন, সে অনেক গল্প, অনেক ঘটনা শো করলেন, প্রচুর উপার্জন করলেন, সব দিয়ে এলেন আজাদিন ফৌজে ফান্ডে। রাসবিহারী বাবু খুব খুশি হলেন, নেতাজিও খুশি হলেন, সেটাই বাবার আনন্দ। এবং তারপর বাবার সঙ্গে কি হয়, কি যোগাযোগ, বাবা মুখ ফুটে বলেননি। আমি একটু একটু চিহ্ন পাচ্ছি, এখন বাবা নেই, কিন্তু বাবার হাতে লেখা তো পড়ে রয়েছে একটা চিঠি, তার লেখককে চলে এসো আজকে একই জায়গায় একই সময়ে। সুভাষদা, এই সুভাষদা কোন সুভাষদা? আমি হাতে লেখা মিলিয়ে রেখেছি, সেই সুভাষদা আমি মাথায় ঠেকিয়ে বাড়িতে বাঁধিয়ে রেখেছি। সেই থেকে আপনিও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়লেন জাপানের সাথে। জাপানের সঙ্গে প্রেম হয়ে গেল, তার কারণ ওরা ভারতের বন্ধু ছিল। শত্রুর শত্রু হচ্ছে বন্ধু। ইংল্যান্ড তখন আমাদের কাছে বিষ। আচ্ছা, একটু অন্যরকম ভাবে যদি বলি, যে প্রেমপত্র তো জীবনে প্রচুর পেয়েছেন, তাহলে বাংলার পর কি সব থেকে বেশি জাপানি ভাষাতেই? জাপানের মেয়েরা আমাকে বলতো তখন, আমি জানি না কথার মানে কি ছিল, আনাতো ওয়াই ইউতো দেশ। অনেক পরে জেনেছি, দুর্ভাগ্য আমার, তুমি খুব হ্যান্ডসাম। ভাগ্যিস পরে জেনেছি, তাহলে কিন্তু কেঁদে ফেলতাম। আর কেউ আমাকে হ্যান্ডসাম বলে না, বলতো না। যাই হোক, আমি বাবা মারা যাওয়ার পর বান্ডেলকে বান্ডেল জাপানি প্রেমপত্র পেয়েছি, অন্তত পক্ষে 10,000। আর প্রতিটা চিঠি আমার এখনো আছে, কোনো চিঠি জবাব দেওয়া হয়নি। আমার বিয়ের ফুলসজ্জার রাত্রে একটা বড় বাক্স ভর্তি সেই চিঠি, আমার বউকে দিয়ে বললাম জবাবগুলো তুমি দিয়ে দিও। তিনিও তো আপনার একমাত্র প্রেম। একদম তাই। শুনলেন প্রখ্যাত জাদুকর পিসি সরকার জুনিয়রের সাক্ষাৎকারের প্রথম পর্ব। তার সঙ্গে কথা বললেন উজ্জ্বল সর্দার। অনুষ্ঠানের দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামী সপ্তাহে মুখোমুখি অনুষ্ঠানে। শব্দগ্রহণ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।